সংবিধান সংশোধনের 4টি বিষয়ে সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে। শেখ হাসিনা ও তার পুত্রকন্যার প্লট দুর্নীতি মামলার রায় আজ। ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। ৭১-এর গণহত্যার দোসররা বিশৃঙ্খলা করতে চাইলে রুখে দেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। ধর্মের কথা বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। শীত জেকে না বসলেও গরম কাপড়ের কেনাকাটা শুরু করেছে রাজধানীবাসী। দাম এখনো কম, শিগগিরই বিক্রি আরো বাড়ার আশা দোকানীদের। যেহেতু বাচ্চারা অনেক ছোট, তাদেরকে চিন্তা করতে হবে। বেশি বিক্রি হচ্ছে সুইট শার্ট, হুডি, তারপর টি শার্ট। ভালো প্রিপারেশন আছে, এখন শীতটা যদি পরে ওইরকম ভাবে তো ইনশাআল্লাহ ভালো একটা সেল হবে আশা করি। 16 ঘন্টায়ও নেভানো যায়নি হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। প্রাণহানি বেড়ে 44, খোঁজ নেই 279 জনের। শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে, এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট, আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার, যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, মানুষ আসলেই ভোটটা দিবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন। গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা 2 ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স। বিশেষজ্ঞরা বলছেন, একই লোকবল এবং কেন্দ্রে 2 ধরনের ভোট, এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে, প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হবে যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা যেন ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা, বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি। আর এবার ভোটার 12,76,95,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদকের করা পৃথক 3 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। 3 মামলায় শেখ হাসিনা, তার পরিবার সহ আসামি করা হয় 47 জনকে। 91 জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে ধানমন্ডিতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন করে রাজুকের প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। এমনকি রাজুকের আইনও অমান্য করে অত্যন্ত গোপনে প্লট বরাদ্দ নেওয়া হয়। এই 3 মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। গ্রেফতার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গত রোববার বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে 3 মামলায় রায় ঘোষণার জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলে প্রত্যাশা করছেন দুদক আইনজীবীরা। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেয়া হবে 1 ডিসেম্বর। দর্শক, এই মুহূর্তে যেমনটি বলছিলাম, পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুদকের করা পৃথক 3 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। আমরা আরও খবর জানাবো আপনাদের। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার সহকর্মী রাব্বি হোসেন যোগ দিয়েছেন। রাব্বি, এই মামলায় কারা সাক্ষ্য দিয়েছেন এবং যেই বিষয়টি জানাবেন, মূল অভিযোগ যেটি সেটি কি, এবং আমরা বলছিলাম সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে, এটির ব্যাপারে একটু জানাবেন। ছোয়া, রাজুকের পৃথক 3টি প্লট দুর্নীতির মামলায় আজকে মূলত রায় ঘোষণা হবে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যে মামলা রয়েছে সে মামলায় মূলত যে অভিযোগটি আনা হয়েছে যে তারা পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের 3টি প্লট তারা নিয়েছেন অবৈধভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে, এবং রাজুকের আইনও তারা বিধিনিষেধ উপেক্ষা করে তারা এই প্লটগুলো নিয়েছেন বলে দুদকের যে অনুসন্ধান সেখানে উঠে আসে। অর্থাৎ 2022 সালে শেখ হাসিনা এবং তার যে ছেলে মেয়ে তারা 3টি প্লট নিয়েছেন আলাদা আলাদাভাবে। শেখ হাসিনা 9 নম্বর প্লটটি, সাইমা ওয়াজেদ পুতুল 17 নম্বর প্লটটি এবং সজীব ওয়াজেদ জয় 15 নম্বর প্লটটি তারা নিয়েছেন। সেখানে বলা হয়েছে রাজুকের যে বিধিমালা রয়েছে সেখানে কেউ যদি রাজুকের কোনো প্লট বা এই সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ, ঢাকা সহ কেউ যদি রাজুক বা অন্যান্য সরকারি আবাসনের প্লট পায় তারা দ্বিতীয়বার সেখানে আবেদনই করতে পারবেন না। কিন্তু সেখানে শেখ হাসিনা ও তার পরিবার তাদের যেই হলফনামা রয়েছে, অর্থাৎ ধানমন্ডির সুদাসদনে তার স্বামীর নামে যেই প্লটটি রয়েছে সেই তথ্য তারা গোপন করেছেন। সেখানে হলফনামা উল্লেখ করেছেন যে শেখ হাসিনার নামে কোনো প্লটই নেই। কিন্তু রাজুক বা এই দুর্নীতি দমন কমিশনে তারা বলছেন যে তার স্বামীর নামে যেহেতু প্লট ছিল সেটি তারা উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছেন, যার কারণে তারা মিথ্যা হলফনামা দিয়ে এই প্লটগুলো নিয়েছেন। এই অভিযোগগুলো আনা হয়েছে। পাশাপাশি রাজু গণপূর্তের কর্মকর্তারাও নিজেদের লাভবান হওয়ার জন্য তাদেরকে এই প্লট দিয়েছেন, এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এবং আজকে 10টার পরে আদালত বসবেন এবং শুরুতেই এই 3 মামলার পৃথক দুর্নীতি 3 মামলায় রায় ঘোষণা হবে। জি রাব্বি, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। গত 17 সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার 2টি জব্দ করা হয়। একই দিন শেখ হাসিনার নামে পুবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয়, তবে সেখানে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি। গত 10 সেপ্টেম্বর কর গোয়েন্দারা পুবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে। ওই দিন একই শাখায় 2টি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে প্রায় 12 লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে 44 লাখ টাকা জমা ছিল। শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।
আমরা চিঠি পেয়েছি। চলমান বিচার ও দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে আমরা অব্যাহতভাবে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার দোসররা এখন একই কাজ করতে চাইলে তা রুখে দেবে জনগণ, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় দিনাজপুরের চিরির বন্দরে এক পথসভায় একথা বলেন তিনি। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন হলে জেনোসাইড হবে বলে সম্প্রতি জামায়াত আমিরে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথাই বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এটি ঠিক নয়। মুসলিমরা তাদের কথা বিশ্বাস করে না। আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন জানিয়ে ফখরুল বলেন, দলের প্রধান এক প্রকার নির্বাচিত হয়েই গেছেন। তার সাথে দিনাজপুর 4 সহ আশপাশের আসনের মনোনীতরা সবাই ভাগ্যবান। একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হয়েছে জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার দ্বারা হয়েছিলেন, সাদেক ছিলেন। আজকে সেই গণহত্যার কোন সুযোগ নাই। নভেম্বরের শেষ ভাগেও খুব একটা শীত পড়েনি রাজধানীতে, তবে তাতে থেমে নেই গরম কাপড়ের কেনাকাটা। ঠান্ডা থেকে মুক্তি পেতে যার যার সামর্থ্য অনুযায়ী উষ্ণ কাপড় কেনা শুরু করে দিয়েছে নগরবাসী। দোকানিরা বলছেন, দাম এখনো কম, শীত বাড়লে বাড়বে বিক্রিও। তবে যারা ছিন্নমূল বা গৃহহীন, শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা। শীতের আগমনী বার্তার রেশ পড়তে শুরু করেছে কসমোপলিটন এই শহরেও। রাতের শীতল হাওয়ায় উষ্ণ কাপড়ের অভাব ভোগাচ্ছে গৃহহীন ভাসমান মানুষদের। তবু থেমে থাকে না যাপিত জীবন। মূলত শীত আসার আগ মুহূর্তেই যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে নগরবাসী। আর শীত মোকাবেলার প্রস্তুতিতে সবার আগেই মাথায় আসে পরিবারের ছোট্ট শিশুদের উষ্ণতা ও শীতকালীন রোগবালাই থেকে মুক্তির চিন্তা। দুটো মেয়ে আছে, মেয়েদের জন্য কিনতে আসছি। যেহেতু বাচ্চারা অনেক ছোট, তাদেরকে চিন্তা করতে হবে। মোটামুটি রিজনেবল, খারাপ না। জিরো এগুলার আবার রিজনেবল আছে, 120 টাকা আছে, আবার 140 টাকা আছে, সাইজ অনুযায়ী দাম আর কি। বেশি বিক্রি হচ্ছে সুইট শার্ট, হুডি, তারপর টি শার্ট, ফুলাতা টি শার্ট। এখনও শীত পুরোপুরি জেঁকে বসেনি, তাই বেচা বিক্রিও সপ্তাহের ব্যবধানে উঠানামা করছে। তবে ব্যবসায়ীদের সংগ্রহে নতুন সংযোজন তীব্র শীতের দেশের ডাউন জ্যাকেট ও স্নো প্যান্টস। প্রবাসী বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুরাই এই ভারী শীতবস্ত্রের ক্রেতা। আমি জার্মানিতে যাচ্ছি, আর আমি এখান থেকে হ্যাভি জ্যাকেটগুলো প্লাস ট্রাউজার এই সব কিছুই এখান থেকে নিয়েছি। প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যারা বাংলাদেশের নানান জায়গায় ট্যুরে যাচ্ছেন, ওই কাস্টমারগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। জ্যাকেট আপনার আমাদের এখানে মিনিমাম আপনার 1500 টাকা থেকে শুরু। নামি দামি ব্র্যান্ড আর বিপণী বিতানো বাহারি শীত পোশাক তুলতে শুরু করেছে। দোকানিরা বলছেন, দাম এখনো নিয়ন্ত্রণেই, তবে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। প্রাইস ভালো, বাট কালেকশনও ভালো। এবার আগের বছরের কালেকশন একটু ডিফারেন্ট ছিল, বাট এবার একটু বেসিক লাগতেছে আমাদের কাছে। ভালো প্রিপারেশন আছে। এখন শীতটা যদি পরে ওইরকমভাবে, তো ইনশাআল্লাহ ভালো একটা সেল হবে আশা করি। শীত যত বাড়বে তত বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। চলতি মৌসুমে অন্তত 10টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে 3টি তীব্র আকার ধারণ করতে পারে। যদিও এর প্রস্তুতিতে বরাবরের মতো পিছিয়ে গৃহহীন দুস্থ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে শীতের তীব্রতা কেমন সেটি দেখছিলাম প্রতিবেদনে। একটু ঠাকুরগাঁও যেতে চাই, সেখানে আছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, ঠাকুরগাঁওয়ের শীতের তীব্রতা কেমন, এবং আরও একটি বিষয় জানাবেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ, তারা এবারে শীত নিয়ে কী বলছেন, এবং আরও একটি বিষয়, শীতের সময় রোগের প্রকোপটাও কিন্তু বাড়ে, কেমন দেখছেন চিত্র? হ্যাঁ, ছোঁয়া শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝলমলে রৌদ্র, সেই রোদ কিন্তু উঠেছে, এবং এই রোদের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের যে আবহ সেটাই কিন্তু ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। অর্থাৎ সূর্য ওঠার পর থেকে যে ঠান্ডা এবং কুয়াশা, সেটি কিন্তু ধীরে ধীরে কাটছে, এবং
একটু জানিয়ে রাখি যে ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে এই শীত আসলে কিন্তু প্রতি বছর কিন্তু তাদের কিন্তু দুর্ভোগ বাড়ে, কিন্তু সেই ছিন্নমূল মানুষগুলো গরম পোশাকের জন্য তারা জেলা প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছেন বিভিন্ন সংগঠন তাদের দ্বারে দ্বারে ঘুরেন শীতবস্ত্রের জন্য, এবং শীত আসলে প্রতি বছর তাদের যে ভোগান্তি সেটাই কিন্তু বেড়ে যায়। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতে কিন্তু শীতজনিত রোগও কিন্তু বাড়ছে ধীরে ধীরে। হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা যে সব রোগ রয়েছে সেই রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে শীত নিবারণের জন্য জেলা প্রশাসনে এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 15 লক্ষ টাকা এসেছে, এবং অন্যান্য যে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কিছু কম্বল দিয়েছে। সেই কম্বলগুলো প্রত্যন্ত অঞ্চলে যারা হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। অনেক ধন্যবাদ ঠাকুরগাঁওয়ের আপডেট জানানোর জন্য। করাইল বস্তির আগুন পথে বসেছে প্রায় 1,500 পরিবারকে। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে, পড়েছেন খাবার ও শীতবস্ত্রের অভাবেও। সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন বহু মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে বস্তিবাসী। আগুনে পুড়ে ছাই হয়েছে ঘর, রিক্সা আর নিজের শখের সেলাই মেশিন সহ সবকিছু। ধ্বংসস্তূপের পাশেই একটু জায়গা করে পরিবার সহ ঠাঁই নিয়েছেন। এখানেই 2টি ঘর ভাড়া দিয়ে নিজে থাকতেন একটিতে। সব হারিয়ে এখন পাগল প্রায় রুবিনা। আগুন লাগছে, বাস্ট হয়েছে, এখান থেকে আবার বাড়ি ধরে লাগছে। আর আমরা গেছি গেট খুললে সব লইয়া গেছে, আইয়া কোনো পাই নাই, ফুইরাও গেছে, লইয়াও গেছে। তার মতোই করাইল বস্তির আগুনে গৃহহীন প্রায় 1,500 পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অনেকেই পড়েছেন খাবার, শীত বস্ত্র সহ নানা সংকটে। খাবার দাবার দিছে, এখানে তো যে মনোরমান খোলা একবারে, কাপড় চোপড় নাই, এটা কম্বল নাই, কোনোই নাই। কালকে সারা রাত রাস্তায় ছিলাম, আজকেও সারাদিন রাস্তায় ছিলাম। আমরা বিভিন্ন জায়গাতে আমরা কাপড় আমরা সংগ্রহ করতেছি, এবং আজকে সন্ধ্যার পর থেকে অন্তত মানুষজনকে শীতের সময় আমরা সেই কাপড়গুলো আমরা বিতরণ শুরু করব। যদিও বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হয়েছে খাবার পানীয়, কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। খাবার দিতেছে সকাল থেকে, যারা পাইতেছে আর যারা পাইতেছে না তারা ওরকমই থাকতেছে। 10,000 কয়েক আর 1500, 10,000 কই মানুষ আর কই 1500, রাইতের দিন। খাবার ভর্তি ট্রাক এলে এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন বস্তির অসহায় ক্ষুধার্ত মানুষেরা। সকাল থেকেই সংকট খাবার পানির। কেউ কেউ সকালে খাবার পেলেও দুপুর কাটিয়েছেন অনাহারে। বাইরের অনুপ্রবেশকারীদের কারণেও খাবার সংকটের অভিযোগ করেন কেউ কেউ। পুরছে তারাই পাইতাছে, যা যা পায় টুকটাক, আমরা কিছুই পাইতাছি না। অনেকে 5বার 7বার করে খাবার নিচ্ছে, আর ওই কুমিল্লা পট্টির ওদিকে অনেক লোকজন এখনো না খায় আছে, কালকে থেকে কোনো খাবার খায়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। দীর্ঘ 16 ঘন্টা পরও জ্বলছে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। 8টি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র 4টির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে 279 জনের। দেশটির 8 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। 700-এরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে 3 জনকে। জানা যায়নি আগুন লাগার কারণ। ধারণা করা হচ্ছে সংস্কারের জন্য কমপ্লেক্সটির চারপাশে বাঁশ থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। হংকং চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট 8টি ব্লকে প্রায় 2000-এর মতো অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে বয়স্কদের বসবাসী বেশি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণায় মুখর যশোর 1 আসন। দীর্ঘ সময় ধরে হাতছাড়া আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশাই করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী। পিছিয়ে নেই জামায়াতও। ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শাসার উন্নয়ন।
শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের। ভোটের হাওয়া বইছে যশোর 1 আসনেও। শার্শা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই আসনে এবার ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি 1996 সালে যশোর 1 আসন থেকেই জয়লাভ করেছিলেন তিনি। 17 বছর ধরে হাতছাড়া আসনটি আবারও নিজেদের করতে চায় বিএনপি। 26 সালে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মনোনীত হয়েছি। আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি, মনে হচ্ছে যে মানুষ একটা বন্দিশালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মনোনয়ন চূড়ান্ত না হলেও মাঠে সরব এনসিপি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপি থেকে নির্বাচন করতে আগ্রহী মুরাদুদ্দৌলা। বলছেন 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ এখন নতুন মুখ চায়। সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব। 1986 সালে আসনটিতে বিজয়ের স্বাদ পেয়েছিল জামায়াতে ইসলামী। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রাণপণ চেষ্টা করছেন বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা। আমার বিশ্বাস এবারও আমরা যা জনগণের মধ্যে যত স্বতঃস্ফূর্ততা দেখছি, ভালোবাসা দেখছি, আন্তরিকতা দেখছি, আমার বিশ্বাস এবারও জামাত এখানে বিজয়ী হবে। যাদের হাতে মূল ক্ষমতা সেই ভোটাররা চান এমন একজন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শার্শার উন্নয়ন। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত একটি শাসা দেখতে চাই। মূল সমস্যা যেটা হচ্ছে মাদক, যে মাদকটি দীর্ঘ 17-18 বছর ধরে অবাধে চলে আসছিল, সেটাকে আসলে নির্মূল করতে হবে। যে সরকারি আসুক, সেই সরকার যেন আমাদের ন্যায্য মূল্যভাবে ফসলের দাম দেয়। যশোর 1 আসনে মোট ভোটার সংখ্যা 2,54,320 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ ব্রাকসু নির্বাচনের তারিখ এবং শীতকালীন ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে সিন্ডিকেট সভায়। ছাত্র সমন্বয়ক এবং ছাত্র শিবির এতে সাধুবাদ জানালেও প্রত্যাখ্যান করেছে ছাত্র দল। এ নিয়ে ব্রিফিংয়ের সময় ভিসির বিরুদ্ধে ভুয়া স্লোগানও দেয় ছাত্র দলের নেতাকর্মীরা। তাই ব্রাকসু নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা। এই দৃশ্য বুধবার রাতের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমের। বেলা 3টায় শুরু হয়ে জরুরি সিন্ডিকেট সভা শেষে তখন ব্রিফিং করছিলেন ভিসি ডক্টর এম শওকাত আলী। 24 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক রেখে শীতকালীন ছুটি এগিয়ে 25 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত ঘোষণা দেন তিনি। ঘোষিত নির্বাচন তো পেছানোর আমাদের এখতিয়ার নাই। 25 তারিখ থেকে 8ই বা 10ই জানুয়ারি 2026 পর্যন্ত ছুটিটা আমরা বর্ধিত করছি। তার বক্তব্য শেষ হতে না হতেই প্রতিবাদ জানায় ছাত্রদল। ভুয়া স্লোগান দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। অন্য পাশে শিবির ও ছাত্র সমন্বয়করা সাধুবাদ জানান নতুন সিদ্ধান্তকে। পরে ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়। যা ইচ্ছে তাই করতেছে বিশ্ববিদ্যালয় বর্জন স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় চালাচ্ছে বর্তমান সময়ে। তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়টা সিলেক্টিভ নির্বাচনের দিকে আগাক। জানুয়ারিতে নির্বাচন হলে এটা আসলে যৌক্তিক সময় বলা যেতে পারে, কারণ তখন পরীক্ষার কোনো চাপ থাকবে না। ডিসেম্বরের ছুটির বিষয়টিও থাকলো এবং শিক্ষার্থীদের যে অধিকারের প্ল্যাটফর্ম সেটি ব্রাকসু, এবং সেটিও ভিসি স্যারের যে প্রতিশ্রুত সেটি হচ্ছে এবছরের নির্বাচন, সেটিও বহাল থাকলো। আমরা এটি সাধুবাদ জানাই। যদি এই নির্বাচনটা জানুয়ারিতে যায় হয়, কারণ জাতীয় নির্বাচন আছে, জাতীয় নির্বাচনের একটা কারণ দেখে হয়তো বা নির্বাচনটা আর হবে না। এর আগে ছাত্রদলের নেতৃত্বে প্রশাসনিক ভবনের উত্তর গেটে শীতকালীন ছুটি 17 ডিসেম্বর পুনর্বহালের দাবিতে প্লেকার্ড প্রদর্শন এবং ভিসিকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একাংশ। অপরদিকে একাডেমিক ক্যালেন্ডার ঠিক রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করে শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের আর একাংশ। আমাদের দাবি ছিল 17-18 বা সেকেন্ড উইক যেটা
প্রথমে ডিসেম্বর 5 উইকে নির্বাচন দিয়েছি, পরবর্তী দেখি যেহেতু ওনারা কালক্ষেপণ করছে, এটা বাস্তবসম্মত ছিল না। পরবর্তী আমরা সেকেন্ড উইক 17-18 ডিসেম্বর মধ্যে যেন হয়। বিশ্ববিদ্যালয়ের এই যে বৃহৎ সংখ্যক শিক্ষার্থী, 8,000-এর মতো শিক্ষার্থীর স্বার্থকে সাইডে রেখে বৃহৎ মানে ক্ষুদ্র কয়েকজন মানুষ বা ব্যক্তির স্বার্থ রক্ষা করবেন না। এই বছরে প্রশাসন আমাদেরকে নির্বাচনের জন্য, ব্রাক্স নির্বাচনের জন্য শীতকালীন ছুটি জানুয়ারিতে নিতে যাচ্ছে, যেটা আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই করুণাদায়ক এবং দুঃখজনক। এর আগে গেল 18 নভেম্বর ব্রাকসু নির্বাচনের জন্য 29 ডিসেম্বর তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 29, 12, 20, 25 সোমবার ভোট গ্রহণ সকাল 9টা হতে বিকেল 4টা, পরিশেষে 29, 12, 20, 25 সোমবার ফলাফল ঘোষণা, ভোট গণনা শেষে। পরবর্তীতে ভোট গ্রহণের তারিখ প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন ছাত্র, সমন্বয়ক সহ শিক্ষার্থীরা। 19 নভেম্বর একাডেমিক কমিটির বৈঠকে শীতকালীন ছুটি 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের পরিবর্তে 1 মাস পিছিয়ে 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু ব্রাকসুর তারিখ অপরিবর্তিত থাকায় আন্দোলন অব্যাহত থাকে। পরবর্তীতে 20 নভেম্বর ব্রাকসুর তারিখ 5 দিন এগিয়ে অর্থাৎ 24 ডিসেম্বর নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি সিন্ডিকেট। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, রাজধানীতে প্রায় সব সবজির দাম একটু চড়া, তবে একটু ভিন্ন চিত্র দেখা গেল কুষ্টিয়াতে। আগাম শীতকালীন সবজিতে সয়লাভ বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষকও, তবে দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতা বিক্রেতাদের। সেই খবরই জানাবো। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন এবং দাম নিয়ে কতটুকু সন্তুষ্ট ক্রেতারা আর বিক্রেতারাই বা কি বলছেন? ছোঁয়া, আপনি যে কথাটি বললেন, আসলে দাম নিয়ে একটু ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং শীতকালীন সবজি হিসেবে যে ধরনের দাম হওয়ার কথা সেটি কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে না। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে, অর্থাৎ আমরা যারা এখানে পাইকারি বিক্রয় করতে আসেন, চাষি এবং যারা পাইকারি যারা ব্যাপারী রয়েছে, আসলে তাদের সাথে কথা বলেছে, যারা গ্রাম পর্যায়ে একেবারে কৃষকের ক্ষেত থেকে যারা এই সবজিগুলো আগেই ক্রয় করে থাকেন, তাদের সাথে কথা বলেছে। তারা বলছে যে অনেকেই কিন্তু এই শীতের সবজির সঠিক মূল্য না পাওয়ার কারণে এবারে যে পরিমাণ চাষাবাদ হওয়ার কথা সেই পরিমাণ তারা চাষাবাদ করেননি, করেছে খুবই সামান্য পরিমাণে, সেই তথ্যটি জানিয়েছেন। এবং দামের যে বিষয় রয়েছে, এখন দাম কিন্তু অনেক রকম যাচ্ছে। যদি কমের মধ্যে বলা যায়, সব থেকে ধনিয়ার পাতা যাচ্ছে 50 টাকা কেজি দর, এবং বাঁধাকপি, মূলা সব থেকে কম দামে বলা যায় শীতের সবজির মধ্যে, যে দুইটা 20 টাকা কেজি দরে পাইকারি দিয়ে বিক্রয় হচ্ছে, যেটা খুচরা পর্যায়ে গেলে 25 থেকে 30 টাকা দরে বিক্রয় হচ্ছে। আসলে সবজির এই যে শীতকালীন সবজিটা এখন কি দামে যাচ্ছে, আপনারা পাইকারি কত করে বিক্রি করছেন একটু আমাদেরকে খুব সংক্ষেপে বলুন। আমাদের পাইকারি মূলা যাচ্ছে 20 টাকা, ফুলকপি 42 টাকা এবং ধনেপাতা 50 টাকা কেজি, বাঁধাকপি 20 টাকা কেজি, গাজরও 50 টাকা, লাউ যাচ্ছে 30, 25, আর বেগুন হইলে 70 থেকে 75 টাকা কেজি। দামটা একটু ঊর্ধ্বমুখী হওয়ার কারণটা কি? দামটা ঊর্ধ্বগতি বেগুন যেহেতু বাজারে শর্ট আর কি, এক কথায় যা আমদানি হয় সেই পরিমাণ নাই, বিধায় বেগুনের দাম বেশি। কিন্তু এমনি যেগুলো সবজি আছে, আপনি মনে করেন 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বা বাজারে সরবরাহ বাড়লে দাম কম? ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। সোয়া, আসলে শুনছিলেন যে সবজি বাজারে সব থেকে নির্ভর করে চাষিদের যে উৎপাদিত ফসল, সেটি আমদানির উপরে, এবং শীতকালীন সবজি হিসেবে যে পরিমাণ আমদানি হওয়ার কথা কিন্তু সেই পরিমাণ কিন্তু আমদানি হয় না, যে কারণে কিন্তু এই দামটি বেড়েছে। আরও একটি বিষয় রয়েছে, শীতকালীন সবজি হিসেবে বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন শীতকালীন সবজি হলেও সেটিকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি দিয়ে ধুয়ে এবং যত্ন করেই সেটি কিন্তু খাওয়া উচিত বলে মনে করেন, কারণ প্রচন্ড পরিমাণে সারেরও কিন্তু ব্যবহার হয়ে থাকে। ছোঁয়া, খুব স্বাভাবিক। ধন্যবাদ বাবু যোগ দেওয়ার জন্য। 250 পরিবার ধনেপাতা চাষের কারণে কিশোরগঞ্জের তারাইলের চর তালজাঙ্গা এখন ধনেপাতা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বাসিন্দারা ধনেপাতা চাষ করেই স্বাবলম্বী হয়ে উঠেছেন, স্বপ্ন দেখছেন সুন্দর ভবিষ্যতের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কম খরচে উৎপাদন করে অধিক লাভ পাওয়ায় চাষে আগ্রহী হয়ে উঠেছেন আশপাশের গ্রামবাসীও।
অসাধারণ ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ধনেপাতা ভোজন রসিকদের কাছে খুবই প্রিয়। এই ধনেপাতা চাষ করেই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চর তালজাঙ্গার 250টি কৃষক পরিবার এখন বেশ স্বাবলম্বী। ব্যাপক চাহিদা এবং কদরের কারণে আশেপাশের গ্রামের লোকজনও আগ্রহী হয়ে উঠেছেন এই ধনেপাতা চাষে। পুরা গ্রামে এই ধনিয়া চাষ করে, এটা দিয়ে আমরা জীবিকা অর্জন করি, এটা দিয়ে আমরা সংসার চালাই। এটা বলতে গেলে ধনিয়ার গ্রামে হয়ে গেছে। 1-200 টাকা ক্ষেত করা হয়, 200-300 মানুষ কাটতে টাকা, মোটামুটি ভালো আয় উন্নতি। এসব ধনেপাতা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে চলে যায়। বিক্রি হয় সেখানে 250 টাকা থেকে 300 টাকা দরে। আমরা চাষ করিয়া বস্তার মেরে ভরিয়া আমরা তারা দিই, গ্রামে বিক্রি করে। এই সিলেট ঢাকা বিক্রি করে ভালো আয় উন্নত করছি, ঘর বাড়ি বানছি। ধনেপাতা চাষে স্থানীয়দের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 1 বিঘা জমির ধনেপাতা বিক্রি করে কৃষকের আয় হয় প্রায় 1.5 লক্ষ টাকা। সে হিসাবে লাভ হয় প্রায় বিঘা প্রতি 60,000 টাকা। দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি বিভাগ এই আবাদ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। নির্মাণাধীন শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। তৎকালীন জেলা প্রশাসন এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল করলেও বর্তমান প্রশাসন নতুন করে অবৈধ এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধ করা হলে সরকারের কোটি টাকা গচ্ছা যাবে। আর প্রশাসন বলছেন, কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত 27 কিলোমিটার সংযোগ সড়ক। যানবাহন চলাচলের সুবিধার্থে 2020 সালে ওই সংযোগ সড়কটি 4 লেনে উন্নয়নের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে জমি অধিগ্রহণ জটিলতায় সড়কের কিছু অংশের কাজ এখনো শুরুই হয়নি। 2023-24 অর্থ বছরে প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ কিছু স্থাপনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে তালিকাভুক্ত করে প্রশাসন। সড়ক, জনপথ, গণপূর্ত ও বন বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ তদন্তে ক্ষতিপূরণ পাওয়ার তালিকা থেকে বেশ কিছু স্থাপনা বাদ দেয় তৎকালীন জেলা প্রশাসন। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেসব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। কয়েক বছর আগে প্রশাসনের ধারণ করা একটি ভিডিওতে এসব জমি খালি ছিল, অথচ সেখানেই এখন টিনের সারি সারি পাকা আধা পাকা ঘর। এটা আমার বাচ্চারা থাকে যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এই বর্তমান মহিলা ডিসি এও 3 দিন আইছে, 3 দিন আইয়া দেখছে না এগুলো ঠিক আছে। আমাদের নতুন হোক, ঘরটা তো আমার প্রয়োজন, অপ্রয়োজন তার কি উঠাইনি। স্থানীয়দের অভিযোগ, বসবাস না করলেও শুধুমাত্র ক্ষতিপূরণ লাভের আশায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই হচ্ছে অনিয়ম। অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। সাইড দ্বারায় উড়ে নিছে, এরপরে এরা বাদ দিতেছে, উড়াইতেছে, বাদ দিতেছে, উড়াইতেছে। এটা হন এক ব্যাপার। আমার কলের কথা একজন বলছিল যে এটা তোমার তো কল না, এটা কল ই করো। আমি না, কলের দরকার নেই, কল তো আমরা আগে উঠাই নি, এখন যদি এটা উঠাই এটা তো টাকাটা হালাল হইব না। যারা তুলছে তাকে স্থানে এটা আর বলতে পারবো ভালো কি জন্য তুলছে, ঠিক আছে। আমরা চাই রাস্তাটা মেরামত হয়ে যাক, যে বলে হোক। নতুন ঘর বিল উঠানো খেয়ে দিছে, বিল টিল পাবে, তারা একটা বিলের আসে তো বলিস। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপত্তিতে ভিডিও দেখে সরজমিনে যাচাই বাছাই করে নতুন এই তালিকা করা হয়েছে। সরজমিন সেখানে যাচাই করে এবং শুনানি গ্রহণ করে বিধি মোতাবেক এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে 39 জনের আবেদন মঞ্জুর হয়েছে। আমাদের কাছে যেটা মনে হয় রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স দিতে পারে আমরা ব্যবস্থা নিব। 1682 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পটি 2020 সালে অনুমোদন দেয় একনেক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে প্রেসিডেন্টকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। খবর মিলেছে প্রেসিডেন্ট সিসাকো এমবালোকে আটকের। এক ভিডিও বার্তায় অভ্যুত্থানের ঘোষণা দেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশটির যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা। বন্ধ করে দেওয়া হচ্ছে আকাশ, জল ও স্থলপথের সকল সীমান্ত। দেশজুড়ে জারি রয়েছে কারফিউ। এর আগে দেশটির নির্বাচন কমিশন, প্রেসিডেন্টের বাসভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোলাগুলির শব্দও পাওয়া যায়। রোববার গিনি বিসাউয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ভোটাভুটির ফল ঘোষণার কথা ছিল বৃহস্পতিবার। কয়েকদিন আগেই সংবিধান বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দেশটির সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে এরই জেরেই উত্তেজনা শুরু হয় গিনি বিসাউয়ের সরকার ও সেনাবাহিনীর মধ্যে। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ভেনেজুয়েলা? দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার অস্ত্রসজ্জিত, যার বেশিরভাগই কয়েক যুগ পুরনো। বিশ্লেষকরা বলছেন কারাকাসের ভান্ডারে মস্কোর তৈরি S-300VM, বুক M2E সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও মার্কিন হামলা মোকাবেলায় সেগুলো যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের তৈরি 50 বছর আগের 18টি F-16 যুদ্ধ বিমান রয়েছে, সেগুলোর বেশিরভাগই অবশ্য এখন অকার্যকর। লাতিন দেশ ভেনেজুয়েলার সমরাস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। দেশটির ভান্ডারে থাকা সিংহভাগ সমরাস্ত্রই মস্কোর দেয়া, যদিও সেগুলোর বেশিরভাগই কয়েক যুগ পুরনো। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে কারাকাসের সমর ভান্ডারে যুক্ত হয় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির S-1, যেটি 2012 সাল থেকে সক্রিয় মস্কোর সামরিক বাহিনীতে। এছাড়া আগে থেকেই তাদের কাছে রয়েছে S-300VM ও বুক M2E সিস্টেম। বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম, ফাইটার জেট, ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস। সম্প্রতি বিপুল সমরাস্ত্র নিয়ে রাশিয়ার ইলিউশন 76 মডেলের একটি সামরিক পরিবহন বিমান কারাকাসে পৌঁছানোর খবরও দিয়েছে বিভিন্ন সূত্র। পুরনো রুশ অস্ত্রে সজ্জিত ভেনেজুয়েলার সমর ভান্ডার তেমন সমৃদ্ধ নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে ভেনেজুয়েলার ভান্ডারে থাকা 49টি যুদ্ধবিমানের মধ্যে বর্তমানে সক্রিয় মাত্র 30টি, যার মধ্যে রুশ যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি 50 বছর পুরনো প্রায় 18টি F-16 ফাইটার জেট রয়েছে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার জেরে যন্ত্রাংশের অভাবে বেশিরভাগই এখন অচল। ভেনেজুয়েলার নৌবাহিনীর ভান্ডারে রয়েছে কয়েকটি পুরনো ফ্রিগেট, করভেট ও লাইট পেট্রোল বোট, নেই শক্তিশালী সাবমেরিন। কাজেই বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সহায়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামনে টিকে থাকা কঠিন কারাকাসের জন্য। ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য 3,37,000। এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে 2,20,000 সদস্য। দেশটির শক্তিমত্তার জায়গা তাদের স্থলবাহিনী। লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী ও বড় পদাতিক বাহিনী কারাকাসের। স্থলভাগের সৈন্য ও মিলিশিয়ার কিছু ইউনিট গেরিলা হামলায় পারদর্শী, তবে প্রশ্ন আছে তাদের বাস্তব যুদ্ধ ক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে। রেসবানা সাইমা, যমুনা নিউজ। খেলার খবর। চট্টগ্রামে আজ সন্ধ্যা 6টায় প্রথম T20-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও এই সিরিজ জিতে T20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান লিটন দাস। আইরিশরাও এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই। লিটন দাসের মুখে হাসি, চওড়া হাসি আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিংয়েরও। কিন্তু 3 ম্যাচের T20 সিরিজ শেষে দুই দেশের সর্বোচ্চ T20 রান স্কোরারের মধ্যে হাসবেন একজনই। আগের সিরিজে স্পোর্টিং উইকেটে খেলতে চেয়েছিলেন লিটন, উদ্দেশ্য একটাই, দল যেন পড়ে কঠিন পরিস্থিতিতে। এই সিরিজেও দলকে টাফ টাইমের মধ্যে ফেলতে চান ক্যাপ্টেন। তবে এবার আর হার নয়, লিটন চান জয়ী দলের ঘরে উঠুক বাংলাদেশের নাম। এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। সম্প্রতি মিডল অর্ডার নিয়ে ভুগছে টাইগাররা। দল থেকে শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকেও। তবুও মিডল অর্ডারের উপর ভরসা রাখছেন লিটন। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট 2-1 সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন স্টিল।
বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ টি-20 সিরিজ। আইরিশরাও এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই, কারণ ভেন্যু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যেখানকার কন্ডিশনেই বাংলাদেশের মতোই। As a batting unit, we're looking to lay down a marker and be really positive and really aggressive, making sure we're putting pressure on the bowlers. And as a bowling unit, we're looking to take 30 wickets in the series. You know, that's what we look to do. And if we can restrict Bangladesh and do that well, get through a few combinations and hopefully things that we can put forward for the World Cup. চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। বায়ার্ন মিউনিখকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপার আর্সেনাল। এই ম্যাচ দিয়ে মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বাভারিয়ানরা। অপর ম্যাচে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে থেকে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজির দাপটে জয়। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।